আচ্ছা, আজকের ক্লাসে আমরা জানব মৌর্য সাম্রাজ্যের সমাজ এবং সভ্যতা সম্পর্কে। আজ থেকে প্রায় 2200-300 বছর, মানে 2200-2300 বছর আগের ইতিহাস আমরা এখন জানছি, বা সেই সম্পর্কে এখন আলোচনা করব। অশোক সিংহাসনে বসেন 273 খ্রিস্টপূর্বাব্দে। বেশ, সেই সময়কার সমাজ কেমন ছিল, যে সমস্ত উপাদান থেকে জানা যায় সেই উপাদানগুলি আগে জেনে নেওয়া দরকার, যে তখনকার সময়কারের যে হিস্ট্রি বা ইতিহাস তার সোর্স কী। মেগাস্থিনিসের রচনা থেকে জানা যায়। মেগাস্থিনিস ইন্ডিকা নামে যে বইটি তিনি লিখেছিলেন, ডায়োডোরাস, আরিয়ান, স্ট্র্যাবো, এরা ছিলেন, মানে এদের রচনা থেকে জানা যায়। কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র থেকে জানা যায় এবং অশোকের অনুশাসনগুলি থেকে এই সময়কালের ইতিহাস জানা যায়। মেগাস্থিনিস খ্রিস্টপূর্ব 4th শতকে চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন। কবে? খ্রিস্টপূর্ব 4th শতকে চন্দ্রগুপ্তের রাজসভায়, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন, যিনি ইন্ডিকা নামে বইটি লিখেছিলেন। আচ্ছা, এই সময়কার সমাজ বা সভ্যতাতে কৌটিল্যর যে বই অর্থশাস্ত্র, সে থেকে জানতে পারা যাচ্ছে বা জানা যাচ্ছে যে সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র 4টি বর্ণ ছিল। মৌর্য যুগে বৈশ্য ও শূদ্রের পরিবর্তন হতে শুরু করলো একটু, কারণ বৈশ্যরা যারা ছিল তারা বাণিজ্য করে ক্ষত্রিয়ের সমকক্ষ হতে শুরু করলো, মানে ক্ষত্রিয়রা ছিল বৈশ্যদের থেকেও উচ্চিত অবস্থানে। তাই বাণিজ্য করে বৈশ্যরা তাদের লাইফস্টাইল যখন উন্নত হলো, তখন কিন্তু তারা ক্ষত্রিয়দের স্ট্যান্ডার্ডে আসতে শুরু করলো। অন্যদিকে অনেক বৈশ্য ছিল যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে পড়লো এবং সেই সময়কালে পিছিয়ে পড়লো, তাদের জীবনের মান অনেক কমে গেল। তারা কিন্তু শূদ্রের পর্যায়ে বা শূদ্রের মতন জীবনযাপনের পর্যায়ে তারা নেমে গেছিল। আচ্ছা, বৈদিক যে চতুরাশ্রম ব্যবস্থা সমাজে তখন প্রচলিত ছিল, যার অর্থশাস্ত্রে উল্লেখ পাওয়া যাচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য মানে হচ্ছে যখন বেদ অধ্যয়ন করত, বেদ অধ্যয়ন করত, শাস্ত্রীয় গ্রন্থ তারা অধ্যয়ন করত, জ্ঞান অর্জন করত। গার্হস্থ্য সময়কালে বিবাহ করে সংসার ধর্ম পালন করত এবং জীবিকা অর্জন করে সম্পত্তি সঞ্চয় করত। তাদের জীবনযাপনের জন্যে যে ইনকাম, সেই জীবন ছিল গার্হস্থ্য। বানপ্রস্থতে তারা মায়া মমতা ত্যাগ করত, সাংসারিক মায়া মমতা, এবং তারপরে সন্ন্যাস জীবন লাভ করে গৃহত্যাগ করত। বেশ, আচ্ছা, এই যে 4টি ব্যবস্থা, এই 4টি ব্যবস্থাতে কিন্তু শূদ্রদের কোনো অধিকার ছিল না। এখন এই যে শূদ্রদের এই মানে ব্রহ্মচর্য, মানে এই যে গার্হস্থ্য, এই যে সিস্টেম থেকে তাদেরকে বিতাড়িত করা হলো, যে কারণে আজও কিন্তু শূদ্র সম্প্রদায়রা বহু পিছিয়ে রয়েছে। এখন ব্রহ্মচর্য মানে বেদ অধ্যয়ন বা পড়াশুনো থেকে সেই যে তাকে তাদের অধিকার দেওয়া হয়নি, তার রেস কিন্তু আধুনিক ভারত পর্যন্ত চলেছিল। আধুনিক ভারতবর্ষ পর্যন্ত ডক্টর আম্বেদকরের যে বিষয়গুলি আমরা জানি, তার জীবনে, তার সংবিধান রচনা, তাকে পড়াশোনা করতে দেওয়া, স্কুলে প্রবেশ করতে না দেওয়া, তার ট্র্যাডিশন কিন্তু শুরু হয়েছে এতদিন আগে থেকে। তার 2000, 2500, 3000 বছর আগের ইতিহাস এগুলি, যে তাদেরকে এতদিন ধরে দাবিয়ে রাখা হয়েছিল। মেগাস্থিনিস সেই সময়কালের যে বৃত্তিভিত্তিক 7টি শ্রেণীর কথা বলেছেন, প্রথম শ্রেণীতে তিনি রেখেছেন পণ্ডিত বা দার্শনিকদের, যারা ভবিষ্যৎবাণী করত, মানে যজ্ঞ করত এবং পূজা অর্চনা করত, তাদের তিনি পণ্ডিত বলেছেন। এখন মেগাস্থিনিসের তো যে মূল গ্রন্থ ইন্ডিকা, সেই গ্রন্থটি পাওয়া যায় না, কিন্তু তার পরবর্তীকালে গ্রিক লেখক স্ট্র্যাবো যে মেগাস্থিনিসের উপর নির্ভর করে তথ্য দিচ্ছেন, যে স্ট্র্যাবো বলছেন যে ভারতীয় যারা দার্শনিক তারা ব্রাকোমেনিস, সারমেনিস এই ভাগে বিভক্ত ছিল। ব্রাকোমেনিস হচ্ছে যারা ব্রাহ্মণরা, যারা 37 বছর পরে গৃহে ফিরতেন, তার আগে তারা কিন্তু বেদ অধ্যয়ন করে জীবন নির্বাহ করতেন। সারমেনিস ছিলেন যারা শ্রমণ, যাদের একটি অংশ বলা হতো হাইলেভীয় বা বনবাসী, এবং যারা বনে বাস করতো তারা কিন্তু মদ্যপান করতো না এবং ইন্দ্রিয় সুখে আসক্ত হতো না। সারমেনিস যারা বা শ্রমণ যারা। আচ্ছা, অপর একটি কথা বলছে বৈদ্য বা চিকিৎসক, যারা চিকিৎসা করতো।
স্ট্র্যাবোর আচ্ছা অপর দুই দার্শনিকের কথা বলছেন, তা হলো প্রামনাই। প্রামনাই মানে এক ধরনের দার্শনিক যারা পাহাড়ে থাকতো এবং হরিণের চামড়া এরা পরিহিত করতো, আর গ্রামে মসলিন বস্ত্র এরা পরিধান করতো। মানে প্রামনাই যারা পাহাড়ে থাকতো তারা এক ধরনের, যারা হরিণের বস্ত্র পরিধান করতো, এবং যারা গ্রামে থাকতো তারা মসলিন বস্ত্র পরতো। আচ্ছা, পরবর্তী যে দার্শনিকের কথা বলছে জিমনেটায়, যারা নগ্ন অবস্থায় খোলা আকাশের নিচে জীবন কাটাতো। এবং সর্বশেষ হচ্ছে সফিস্ট নামে। মেগাস্থিনিস যে 7টি জাতির কথা বলেছেন, 7টি জাতির কথা বলেছেন, তাদের মধ্যে দ্বিতীয় হচ্ছে কৃষক। 7টি শ্রেণীর কথা বলেছেন তিনি, কৃষক, যারা হচ্ছে সংখ্যায় বেশি। আচ্ছা, এরা কৃষকরা ছিল সংখ্যায় বেশি। কৃষকদের যুদ্ধে অংশগ্রহণ করতে হতো না। ফসলের 1/4 রাজাকে তারা দিত। তৃতীয় যে মানে শ্রেণীতে আসছে তারা হচ্ছে পশুপালক। এরা তাঁবু টাঙিয়ে তাদের জীবনযাপন করতো। যে জায়গায় তারা পশুদের নিয়ে যেত সেখানে তারা তাঁবু নির্মাণ করে তাদের জীবনযাপন চালাতো। চতুর্থতে আসছে কারিগর বা শিল্পী। আচ্ছা, চতুর্থতে কারিগর বা শিল্পী, এরা অস্ত্র নির্মাণ করতো, লাঙল তৈরি করতো, নৌকো বানাতো। এখন অস্ত্র নির্মাণ করতো যারা, তারা কিন্তু সরকার থেকেও বেতন পেত, অথচ তাদের কোনো কর দিতে হতো না। লাঙল যারা নির্মাণ করতো তাদের ট্যাক্স দিতে হতো, এবং নৌকো নির্মাতাদের কিন্তু ট্যাক্স দিতে হতো না সরকারকে। যোদ্ধা শ্রেণী যারা ছিল, যোদ্ধা মানে যারা যুদ্ধ করত, তারা ছিল রাজকোষ থেকে তারা বেতন পেত। পর্যবেক্ষকগণ দক্ষ ও বিশ্বাসভাজন হতো। এরা গুপ্তচরের মতো কাজ করতো। এরা ছিল দক্ষ এবং বিশ্বাসভাজন। এরা বিশ্বাসনীয় ব্যক্তিদের এই পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হতো। এরা গুপ্তচরদের মতো ছিল। অমাত্য বা সচিব, 7 নম্বর, অমাত্য বা সচিব, এরা ছিল শাসনকর্তা, সেনাপতি, কোষাধ্যক্ষ, কৃষি পরিদর্শক, এই সমস্ত ছিল। এই ছিল 7টি শ্রেণী মেগাস্থিনিসের দেওয়া তথ্য অনুযায়ী। প্রথম হচ্ছে পণ্ডিত বা দার্শনিক, দ্বিতীয় কৃষক, তৃতীয় পশুপালক, চতুর্থতে আসছে কারিগর, আর পঞ্চম হচ্ছে যোদ্ধা, এবং 6 নম্বর পর্যবেক্ষকগণ, 7 নম্বর অমাত্য বা সচিব। মেগাস্থিনিস যে ইনফরমেশন দিচ্ছেন হচ্ছে যে স্বজাতি বিবাহ ছিল, তাই বলছেন। তিনি বলছেন যে স্বজাতি বিবাহ ছিল, অন্য জাতিতে বিবাহ প্রচলন ছিল না। এখন দেখুন, জাতিভেদ ব্যবস্থাতে বর্তমান সময়কালেই তো প্রচুর সমস্যা। অন্য জাতির সঙ্গে বিবাহ সম্পর্ক স্থাপন করতে গেলে এখনো পর্যন্ত মানুষকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে হয় না, অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে মেগাস্থিনিসের সময়কাল, এখন এই বিষয়টি থেকে আমরা বুঝতে পারবো এই যে শিকড়, এই যে পচনশীল অবস্থার সূচনাটা হয়েছে কতদিন আগে থেকে। হ্যাঁ, তা হচ্ছে মেগাস্থিনিস তখন উল্লেখ করছেন যে স্বজাতি বিবাহ, অন্য জাতির মধ্যে বিবাহ প্রচলন ছিল না, স্বজাতি বিবাহ প্রচলন ছিল, মানে নিজের জাতির মধ্যে বিবাহ প্রচলন ছিল। অর্থশাস্ত্র কিন্তু বলছে যে এক বর্ণের বৈবাহিক সম্পর্ক স্থাপনের কথা বলছে। এক জাতি অন্য জাতির ব্যবসা গ্রহণ করতে পারতো না, এই কথা বলছেন মেগাস্থিনিস। বেশ, কঠোর জাতিভেদ প্রথার উপস্থিত। মেগাস্থিনিসের তথ্য থেকে আরো জানা যাচ্ছে যে কঠোর জাতিভেদ প্রথার উপস্থিত ছিল তখন। কৌটিল্য মেগাস্থিনিসের মতো কৃষিভিত্তিক পেশার উল্লেখ করেছেন। আচ্ছা, কৌটিল্য বলছেন যে মেগাস্থিনিস যেমনটি উল্লেখ করেছেন কৃষিভিত্তিক সমাজও ছিল, যেমন গোরক্ষক ছিল যারা গোয়ালা, উর্নাকারু যারা পশম শিল্পী, বেনুকারু বেত শিল্পী, চিকিৎসক ছিল, ধীবর ছিল, ধীবর মানে যারা মাছ ধরে তাদের বলা হচ্ছে ধীবর। বোঝা যাচ্ছে জাতিভেদ গড়ে উঠেছিল সামাজিক অর্থনৈতিক বিভাজনের প্রেক্ষিতে। বৌদ্ধ গ্রন্থ, জাতক গ্রন্থগুলিতে তার উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ এবং জাতক গ্রন্থগুলিতে বলছে যে জাতিভেদ ব্যবস্থা গড়ে উঠেছিল কি থেকে? জাতিভেদ ব্যবস্থা গড়ে উঠেছিল সামাজিক এবং অর্থনৈতিক বিভাজন থেকে। সামাজিক এবং অর্থনৈতিক বিভাজন থেকে। ভারতীয় সমাজের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বর্ণ বা জাতি। ঋগ্বেদে আর্যবর্ণ, দাসবর্ণ, অসুরবর্ণ, দস্যু বর্ণের উল্লেখ আছে। দেখুন, তখন থেকে কিন্তু ধীরে ধীরে সমাজ কিন্তু বিভাজিত হয়ে থাকছে, ভাঙতে থাকছে মানুষের সমাজ। মানুষ যে মানুষ বলে পরিচয় সেটি দূর হচ্ছে, এবং জাতি বলে মানুষকে দেখে দেওয়া হচ্ছে, এবং এক শ্রেণীর মানুষ পদদলিত হয়ে বেঁচে থাকছে হাজার হাজার বছর ধরে।
আর এক শ্রেণীর মানুষ তাদের উপরে আধিপত্য কায়েম করার চেষ্টায় জীবন নির্বাহ করছে। এল বাসাম প্রথম উদ্ভব বর্ণ, তারপর জাতি। এল বাসাম বলছে যে প্রথম উদ্ভব হয়েছে বর্ণ, তারপরে হচ্ছে জাতি। বর্ণটি পরবর্তীকালে ভাঙতে 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 জাতিগুলোর উৎপত্তি হয়। মূল বর্ণ ছিল জাতি, কিন্তু জাতির সংখ্যা হাজার হাজার। মূল বর্ণ ছিল কটি? 4টি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু জাতি কতগুলি হলো? হাজার হাজার জাতিতে বিভক্ত হয়ে গেছে আমাদের সমাজ। জাতি নির্ধারিত হয় জন্মের দ্বারা, কর্মের দ্বারা কিন্তু নয়। জাতি নির্ধারিত হয় জন্মের দ্বারা। এখন জন্মের দ্বারা যে জাতি নির্ধারিত হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা হলো সামাজিক ভেদাভেদের। সেখান থেকে জন্মের দ্বারা যেহেতু জাতি নির্ধারিত, তাই সেই জাতি থেকে তার উত্তরণ হওয়ার কিন্তু কোনো রকম রাস্তা খোলা ছিল না। তাকে যে জাতিতে জন্ম সেই জাতি হিসেবে তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এখন সে যদি নিম্ন জাতিতে জন্ম হয় তাকে সারা জীবন কিন্তু সেই নিম্ন জাতির যে অভিশাপ সেই নিয়ে বেঁচে থাকতে হবে। নিজ বর্ণের মধ্যে বিবাহ এবং নিম্ন বর্ণের কাছে খাদ্য গ্রহণের নিষেধাজ্ঞা হলো জাতির বৈশিষ্ট্য। জাতির বৈশিষ্ট্য কি? নিজ বর্ণের মধ্যে বিবাহ সম্পন্ন হবে এবং নিম্ন বর্ণের কাছ থেকে খাদ্য পর্যন্ত গ্রহণ করা যাবে না। এমনকি যে আনটাচেবল বা ছোঁয়াছুঁয়ির বিষয়, খাদ্য তো গ্রহণ করবেই না, এমনকি তাদের ছোঁয়াও নেওয়া যাবে না, এরকম কনসেপ্ট প্রচলন ছিল। এখনো পর্যন্ত দেখা যায় উত্তরপ্রদেশ, রাজস্থানের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই সমস্ত উপদ্রব এখনো রয়ে গেছে। বর্ণ থেকে জাতিতে উত্তরণের প্রক্রিয়া শুরু হয় মৌর্য ও মৌর্যোত্তর যুগে। কবে? মৌর্য ও মৌর্য উত্তর যুগে। কৃষক, গোয়ালা, জেলে, ছুতার, চর্মকার, কর্মকার ইত্যাদি কিন্তু তৈরি হতে থাকলো মৌর্য এবং মৌর্যোত্তর যুগে, মৌর্য যুগে এবং মৌর্যের পরবর্তী যুগে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের অন্তঃবিবাহের দ্বারাই বর্ণসংকর তত্ত্বের সৃষ্টি হয়। প্রথম পরিচয় মেলে বৈদিক যুগের শেষ দিকে রচিত গৌতম, বশিষ্ঠ, অপস্তম্ভ, বৌধায়ন এবং ধর্মসূত্রতে। এটি পরবর্তীকালে কৌটিল্য এবং মনুসংহিতায় সুপ্রতিষ্ঠিত হয়। কি বলছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের অন্তর্বিবাহ যখন হতে শুরু করলো তখন কিন্তু আরও জাতি তৈরি হতে শুরু করলো। যখন ধরুন ব্রাহ্মণের সঙ্গে বৈশ্যের বিবাহ, বৈশ্যের সঙ্গে শূদ্রের বিবাহ, এভাবে যখন এক একটা বিবাহ সম্পর্ক স্থাপন হচ্ছে এক একটা জাতি তৈরি হচ্ছে। এভাবে কিন্তু জাতি হাজার হাজার জাতিতে বিভক্ত হলো সমাজ। এটি পরবর্তীতে কৌটিল্য এবং মনুসংহিতাতে সুপ্রতিষ্ঠিত হয়, যে মনুসংহিতাকে বাবা সাহেব আম্বেদকর পুড়িয়ে ফেলেছিল। এই মনুসংহিতাতে এমন এমন বিধান দেওয়া আছে যা মানবিকতার দিক থেকে একদম নিকৃষ্টতম উদাহরণ বলা চলে এই মনুসংহিতায়। বেশ, অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ বলে দুটি বিবাহ প্রচলন ছিল সে সময়কালে। অনুলোম বিবাহ কাকে বলে? যখন উচ্চ বর্ণের পুরুষ এবং নিম্ন বর্ণের মহিলার মধ্যে বিবাহ হতো তখন বলছে অনুলোম বিবাহ, উচ্চ বর্ণের পুরুষ এবং নিম্ন বর্ণের মহিলা। প্রতিলোম কি? উচ্চ বর্ণের মহিলা এবং নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে যে বিবাহ তাকে বলছে প্রতিলোম বিবাহ। বেশ, পরবর্তী মনু বলছেন যে চণ্ডালরা জাতি কাঠামোর সর্বনিম্ন স্তরে অবস্থিত এবং তাদের স্থান হলো গ্রামের বাইরে। এই বিষয়গুলির তথ্য যেগুলি দেওয়া হচ্ছে সেগুলি আপনার যে কোনো বিষয়, যে কোনো প্রাচীন ভারতের ইতিহাসে যে কোনো বিষয়ের সামাজিক এবং সামাজিক যে ইতিহাস সেই ইতিহাস পড়লে এই বিষয়গুলি তথ্যগুলো পাওয়া যাবে। মনু বলছেন যে চণ্ডালরা জাতি কাঠামোর সর্বনিম্ন স্তরে অবস্থিত এবং তাদের স্থান হচ্ছে গ্রামের বাইরে। দাস প্রথা কেমন ছিল সে সময়কালে? বৈদিক যুগের শেষ দিক থেকে দাস প্রথা অনিবার্য অপরিহার্য অঙ্গ ছিল। মৌর্য যুগের দাস প্রথা অর্থশাস্ত্র, বৌদ্ধ জাতগ্রন্থ এবং মনুসংহিতা থেকে জানা যায়। তাহলে বৈদিক যুগের শেষ দিক থেকে দাস প্রথা কিন্তু অপরিহার্য অঙ্গ ছিল, বৈদিক যুগের শেষ দিক থেকে আমরা পাচ্ছি। অর্থশাস্ত্রে উদরদাস নামে এক ধরনের দাসের কথা জানা যাচ্ছে যারা শুধুমাত্র খাবারের বিনিময়ে প্রভুর দাসত্ব গ্রহণ করে, তাকে শুধুমাত্র খাবার খেতে দেওয়া হবে এবং সে প্রভুর আন্ডারে প্রভুর কাজকর্ম করবে শুধুমাত্র খাবার, তাকে কোনো রকম বেতন দেওয়া হতো না। এছাড়াও আরও বেশ কয়েকটি দাসের উল্লেখ আছে, বন্ধক দাস, কৃতদাস, যুদ্ধে বন্দী দাস, অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত দাস, পুরস্কার হিসেবে প্রাপ্ত দাস, এই বিভিন্ন ধরনের দাস কিন্তু তখন প্রচলিত ছিল।
সম্পত্তির উপর দাসের অধিকার ছিল, সম্পত্তির উপর দাসের অধিকার ছিল অর্থশাস্ত্রে বলা হচ্ছে। অন্যদিকে মনু বলছে যে শ্রমের মাধ্যমে উপার্জনেও দাসের কোনো অধিকার ছিল না বা থাকবে না। দেখুন, এই যে সামাজিক বিধান ছিল, এই সামাজিক বিধানের কারণেই কিন্তু ভারতের সমাজের একটি বৃহৎ অংশ এখনো পর্যন্ত বহু যোজন যোজন পিছনে বা তাদের জীবন এখনো বহু পশ্চাতে পড়ে আছে এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে বা এই শ্রমের বিভাজনের কারণে, জাতির বিভাজনের কারণে। কৌটিল্য বলছেন যে একজন আর্য কখনো দাস হতে পারে না, একজন আর্য কখনো দাস হতে পারে না, অনার্যকে বন্ধক রাখা যেতে পারে। যুদ্ধবন্দী দাসরা মুক্তিপণ শোধ করতে যদি পারে তাহলে মুক্ত হতে পারবে। এখন সে যদি আর্য না হয় তাকে 12 পণ অর্থদণ্ড দিতে হবে। কত সুন্দর বিধান দেখছেন, কত সুন্দর বিধান। হ্যাঁ, যে বলছে যদি আর্য হয় সে কখনো দাস হবে না, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরা যদি হয় তাহলে কিন্তু দাস হবে না। অন্যদিকে অনার্য হয় শূদ্র সম্প্রদায়, তাকে কিন্তু দাস করা যাবে অনার্য। এমনকি অনার্য যদি হয় তাহলে সে যে দাসের যে হয়তো এত টাকা, হয়তো 2 লক্ষ টাকা তাকে মেটাতে হবে, তারপরে সে দাস থেকে মুক্তি পাবে, বা তাকে হয়তো 5 বছর সেই প্রভুর আন্ডারে কাজ করতে হবে, তারপর সে দাসত্ব থেকে মুক্তি পাবে। কিন্তু সে যদি শূদ্র হয়, সে যদি আর্য না হয় তাহলে কিন্তু তাকে 12 পণ অর্থদণ্ড দিতে হবে। বিধান, কত কঠোর বিধান ছিল। দাসীর গর্ভে প্রভুর সন্তান হলে দাসীয় সন্তান স্বাধীন হয়ে যাবে, বুঝলেন? দাসীর গর্ভে প্রভুর সন্তান হলে, প্রভুর যদি, প্রভু কে? প্রভু হচ্ছে সেই উচ্চ বর্ণের মানুষরা, প্রভু সেই যারা প্রচুর ধনসম্পদ নিয়ে বসেছিল, সমাজে প্রতিপত্তি নিয়ে বসেছিল, তাদের দ্বারা যদি দাসীর গর্ভে সন্তান জন্ম হয় তাহলে কিন্তু দাসীও মুক্ত হবে এবং তার সন্তানও মুক্ত হবে। দাসের কাজ কি? প্রভুর পারিবারিক কাজ করে দেওয়া, তার এবং তার পরিবারের খেয়াল রাখা এবং তার পরিবারের ব্যক্তিদের সুখ স্বাচ্ছন্দ্যকে রক্ষা করা, তাদেরকে পরিষেবা দেওয়া। আচ্ছা, মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থ থেকে জানা যায়, মানে স্ট্র্যাবো উদ্ধৃতি করছেন যে সব ভারতীয় স্বাধীন, তাদের একজনও কৃতদাস ছিল না। মেগাস্থেনিসের বক্তব্য যে সমস্ত ভারতীয় ছিল স্বাধীন, তাদের মধ্যে একজনও কৃতদাস ছিল না। অ্যারিয়ানো সেই কথা বলছেন। কিন্তু ভারতীয় ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলছেন এখানে মেগাস্থেনিস সম্ভবত কোনো ভুল করছেন, বা তিনি বুঝতে ভুল করেছিলেন যে ভারতীয় যে দাস ছিল তাদের সঙ্গে, মানে গ্রিস বা রোমের সঙ্গে যে দাস ছিল, গ্রিস বা রোমের যে দাসরা ছিল তাদের যে কঠোর জীবনযাপন ছিল, সেই রকম কঠোর জীবন হয়তো ভারতীয় ব্যবস্থাতে, সমাজ ব্যবস্থাতে ছিল না। এই কারণে মেগাস্থেনিস হয়তো ভুল বুঝেছিলেন দাস সম্পর্কে, যে ভারতের দাস ব্যবস্থা বলতে কিছু ছিল না, ভারতের সবাই ছিল স্বাধীন। ভারতের সবাই ছিল কি? স্বাধীন। বেশ, এখন দেখব যে মৌর্য সময়কালে নারীদের অবস্থান কেমন ছিল। অর্থশাস্ত্রতে বিধান দেওয়া হচ্ছে যে, বা এরকম লেখা আছে যে বিধবা বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ দুটোই প্রচলিত ছিল, মানে বিধবাদের বিবাহ হওয়ার ব্যবস্থা ছিল এবং বিবাহ বিচ্ছেদ বা যেটা ডাইভোর্স বলা হয় সেই ব্যবস্থাও কিন্তু ছিল। স্বামী যদি মারা যায় বা দীর্ঘকাল দেশে না ফেরে তাহলে স্ত্রী পুনরায় বিবাহ করতে পারবে, এই নির্দেশ অর্থশাস্ত্রে দেওয়া আছে। সতীদাহ প্রথা তখন ছিল প্রচলন, সতীদাহ প্রথা মৌর্য যুগে কিন্তু প্রচলন ছিল, তার নিদর্শন পাওয়া যাচ্ছে। গুপ্ত যুগে গুপ্তচরের কাজ করত মহিলারা। স্ত্রীর যদি পুত্র সন্তান না থাকতো তাহলে স্বামী অন্য বিবাহ করতে পারত, এই বিধান দেওয়া আছে। আচ্ছা, মনু বলছেন যে বন্ধা স্ত্রীকে 8 বছর পরে তার স্বামী পরিত্যাগ করতে পারে এবং সে আবার পুনরায় বিবাহ করতে পারে, এবং স্ত্রী যদি কলহপ্রিয় হয়, মানে ঝগড়ুটে হয়, তাহলে কিন্তু সে তার স্ত্রীকে ত্যাগ করতে পারবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রাচীন ভারতে বা মৌর্য সময়কালে নারীদের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। দেখুন, সমাজ তো তখন নির্ধারণ করতো যে কেমনভাবে চলবে সমাজ, যে এই যে শাসক শ্রেণী তারা বিধান দিত, যারা কন্ট্রোল করছে, যারা প্রভু সম্প্রদায়ের মানুষ। ঋগ্বৈদিক যুগের সময়কালে সম্পত্তির উপর নারীদের অধিকার ছিল। পরবর্তী তৈত্তরীয় সংহিতা যেটা, সেখানে কিন্তু আবার নারীদের অধিকার দেওয়া হয়নি, স্ত্রীলোক সম্পত্তির অধিকারী নয় সে কথা বলা হয়েছে।
স্ত্রীধনের কথা অর্থশাস্ত্রে বলা হচ্ছে 4 ধরনের স্ত্রীধনের কথা বলা হচ্ছে। এক হচ্ছে শুল্ক, যে বিবাহের সময় পিতার কাছ থেকে পাই। আচ্ছা আচ্ছা, অন্যাধিও, যেটা বিবাহের পরে প্রাপ্ত যে সম্পত্তি, এবং অধিবোদনিক, যেটা হচ্ছে পতিগৃহে যাত্রার সময়, এবং বন্ধুদত্ত। এগুলো হচ্ছে স্ত্রীধন, মানে স্ত্রীরা এই সমস্ত সম্পত্তিগুলোর অধিকারী ছিল। দেখুন তখন আচ্ছা, তখনকার সময়কালে এই সীমিত কয়েকটি স্ত্রীধনের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু এবং এখনো পর্যন্ত সমাজে দেখবেন যে স্ত্রীধন বা মেয়েদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তির অধিকার দেওয়া হয় না বা দিতে চায়ও না। তার ট্র্যাডিশন কিন্তু এই 2000-2500 বছর আগে থেকে চলছে। যাজ্ঞবল্ক্য এবং মনু 6 ধরনের স্ত্রীধনের উল্লেখ করছেন। যদিও এই এই যে স্ত্রীধন যেটা দিয়েছে সেটা খুব সীমিত। এই স্ত্রীধন কতটা তাদের স্বনির্ভর করে তুলবে যাদের উপযুক্ত সম্পত্তির অধিকারী যদি না হয় তো। আচ্ছা, শেষ আজকে যে বিষয় আমরা দেখব সেটি হচ্ছে বিবাহ ব্যবস্থা কেমন ছিল। সামাজিক বিষয় একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পুরুষ প্রধান সমাজ ছিল, অবশ্যম্ভাবীভাবে পুরুষ প্রধান সমাজ ছিল তখন। যৌথ পরিবারের নিদর্শন পাওয়া যাচ্ছে। স্বজাতি বিবাহ চালু ছিল, তবে অর্থশাস্ত্রে উল্লেখ করছে যে বিভিন্ন বর্ণের মধ্যেও বিবাহ হয়। তবে অর্থশাস্ত্র তো একদিনে রচনা হয়নি। আমরা সেই সময়কার বিষয় যদি আরও বিশেষভাবে জানতে চাই, যে আনফর্চুনেট হয়ে যেতে থাকে বা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়। এখনই মানে বর্তমান সময়কালেও কিন্তু জাতিভেদ কিন্তু বিরাট একটা বাধা বিবাহের সম্পর্কের ক্ষেত্রে। তা তখনকার সময়কালে কেমন হবে সেটা আমরা নিশ্চয়ই অনুমান করতে আমাদের কোনো সমস্যা হবে না। এখন মনুস্মৃতি অনুযায়ী 8 রকমের বিবাহের উল্লেখ করা হয়েছে। সেই বিবাহ দিয়ে আজকে শেষ করব। ব্রহ্ম বিবাহ, যেটি হচ্ছে পিতা অনুষ্ঠান করে সৎ ব্যক্তির হাতে কন্যাকে দান করেন। দেখুন, কন্যা দান শব্দটির সঙ্গে একটু অবজেকশন আছে আমার ব্যক্তিগতভাবে, কারণ কন্যা দান শব্দটা একটা পিছিয়ে পড়া শব্দ। একটা কেমন যেন এই শব্দটা খুব একটা অ্যাকসেপ্টেবল নয়। দানের বিষয়বস্তু কী করে হয়? একজন কন্যা বা একটি মেয়ে, তার তো নিজস্ব স্বাধীনতা, তার যে আত্মমর্যাদা বোধ, সে শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতে একটি পুরুষের সমান হতে পারে। এখন সেই সময়কালে দাঁড়িয়ে বা সেই সমাজে কন্যা দান শব্দটা যে এখনও প্রচলন, তা খুব অপমানজনক বিষয়। এই বিষয়গুলি থেকে আমাদের বেরিয়ে আসার সময় এসেছে। এর বিরুদ্ধে কথা বলার সময় আছে। কন্যা দান শব্দটা খুবই অপমানজনক শব্দ। এখনো পর্যন্ত যারা আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করি বা যে সমাজ ব্যবহার করে, তারা কিন্তু মেনে নিতে হবে সেগুলি মূর্খের সমাজ এখনো পর্যন্ত যারা ব্যবহার করে সব শব্দগুলি। আচ্ছা, মনুর যে দ্বিতীয় বিবাহের কথা বলছেন সেটা হচ্ছে দৈব বিবাহ, পুরোহিতের কাছে দান। বা খুব চমৎকার বিষয়, পুরোহিতকেও কন্যা দান করা হতো যজ্ঞের হিসাবে অনুযায়ী। পুরোহিতরা সবসময় বেনিফিটেই ছিল সবসময় সময়কালে। আচ্ছা, পুরোহিতের কাছে দান, দৈব বিবাহ পুরোহিতের কাছে দান। আচ্ছা, আর্য বিবাহ, পাত্রের কাছ থেকে গাভী এবং ষাঁড়ের বিনিময়ে কন্যাকে দান করা হতো। বারবার দান শব্দটা খুব কানে লাগছে, কিন্তু বলতে হচ্ছে যেহেতু প্রচলন ছিল। আর্য বিবাহ কি? পাত্রের কাছ থেকে কন্যার পিতা গ্রহণ করতো একটি গরু এবং একটি ষাঁড়, এবং তার বিনিময়ে তার কন্যার সঙ্গে তিনি বিবাহ দিতেন সেই পাত্রের। 4 নম্বর হচ্ছে প্রজাপাত্য বিবাহ, যেখানে পাত্র এবং পাত্রী ধর্মীয় অনুষ্ঠান করে বিবাহ করত। সেখানে কোনো যৌতুক ছিল না, বলছে যৌতুক গ্রহণ ছিল না। আচ্ছা, পাত্রপাত্রী ধর্মীয় অনুষ্ঠান করে বিবাহ করত, প্রজাপাত্র বিবাহ। গান্ধর্ব বিবাহ যেটি, সেটা হচ্ছে পাত্রপাত্রী স্বেচ্ছায় বিবাহ করত, মানে নিজেরা প্রেমের সম্পর্ক গড়ে উঠতো সেখানে। গান্ধর্ব বিবাহ, তারা নিজের স্বইচ্ছায় যে বিবাহ করত। 6 নম্বর হচ্ছে অসুর বিবাহ, কন্যার পিতাকে সম্পদ দিয়ে যখন বিবাহ করত, সেটা হচ্ছে অসুর বিবাহ নামে পরিচিত। রাক্ষস বিবাহ কি? কন্যাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিবাহ করতো। রাক্ষস বিবাহ, কন্যাকে জোর করে তুলে নিয়ে গিয়ে যখন বিবাহ হতো তখন তাকে বলছে রাক্ষস বিবাহ। 8 নম্বর এবং সর্বশেষ যেটি বিবাহ, সেটি হচ্ছে পৈশাচ। ঘুমন্ত অবস্থায় কোনো কন্যাকে অপহরণ করে নিয়ে যে বিবাহ হতো তাকে বলা হচ্ছে পৈশাচ বিবাহ। বেশ, এই ছিল 8 প্রকারের বিবাহ পদ্ধতি প্রাচীন ভারতে। এখন এই যে প্রাচীন ভারতের সমাজ এবং সভ্যতা সম্পর্কে আমরা বুঝতে পারলাম, যার বিধান সবচেয়ে বেশি
খারাপ প্রভাব পড়েছিল কোন সম্প্রদায়ের মানুষের? শূদ্র সম্প্রদায়ের মানুষ যারা ছিল তাদের ওপর সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়েছিল। এবং এই হাজার হাজার বছর ধরে কিন্তু দাসবৃত্তি গ্রহণ করতে হয়েছিল, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত মানে স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত, অর্থের অধিকার থেকে বঞ্চিত, সামাজিক সম্মান থেকে বর্জিত, বঞ্চিত, আত্মমর্যাদা থেকে বঞ্চিত কিন্তু হয়েছিল শূদ্র সম্প্রদায়ের মানুষরা। এই ইতিহাস আমরা সামাজিক ইতিহাস পড়তে গিয়ে জানতে পারলাম। তো আজকে বিষয়টি খুব ইন ডিটেলস এবং গভীরভাবে আমরা আলোচনা করলাম। মৌর্য সাম্রাজ্য, সমাজ এবং সভ্যতা। মৌর্য সাম্রাজ্যের সমাজ এবং সভ্যতা বিষয়টিতে এখানেই সমাপ্ত নয়, আরও হয়তো কিছুটা আছে, অ্যাড করতে হবে। বা এরপরে আছে অর্থনীতির বিষয়গুলো কেমন ছিল, অর্থনীতির মধ্যে কৃষিকাজ আসবে, ব্যবসা বাণিজ্য আসবে, শিল্প উৎপাদন আসবে, কারিগরি বিদ্যা আসবে। এই সমস্ত বিষয়গুলি আমরা ঠিক এইভাবে গল্পের মতন করে আলোচনা করব এবং জানবো। তাহলে আজকে আমরা জানলাম কি, তাহলে মৌর্য যুগের মেন যে উপাদানগুলি আমাদের খেয়াল রাখতে মাথায়, সেগুলো হচ্ছে যে উপাদানগুলো খুব ইম্পর্টেন্ট। মেগাস্থেনিস সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্য রাজসভায় এসেছিলেন, সে তো সেখানে সেই রাজসভায় উপস্থিত হয়ে তিনি সমস্ত বিষয়গুলোকে অবজার্ভ করেছিলেন, দেখেছিলেন এবং ইন্ডিকা নামে বইটি লিখেছিলেন। কিন্তু ইন্ডিকা বইটি পাওয়া যায়নি। ডায়োডোরাস, আরিয়ান, স্ট্রাবো এরাও ছিলেন যাদের কাছ থেকে সে সময়কালে ইতিহাস জানা যায়। কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয় তখনকার ইতিহাস জানার, এবং অশোকের যে অনুশাসনগুলি। তো এই ছিল মৌর্য যুগের সমাজ এবং সভ্যতার ইতিহাস। আজকের আলোচনা বা আজকের বিষয় আমাদের এই পর্যন্তই। নিয়ে আসছি আবার পরবর্তী বিষয়। আমরা পরবর্তী মৌর্য যুগের প্রাচীন ভারতেরই পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করব।